সম্মানিত সাংবাদিক নেতৃবৃন্দ, প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোন, আসসালামু আলাইকুম। গতকাল খেলা দেখেছি, আমার প্রিয় দল ব্রাজিলের। খেলা দেখতে গিয়ে একটু ক্লান্ত বোধ করেছি, তো যেটা এখন আর পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি। তো যাই হোক, আমি আসলে এখনো খেলাধুলা দেখতে পছন্দ করি, এখনো তরুণ, ভালো লাগে। বয়সে তরুণ না হলে মনে তো তরুণ অবশ্যই। তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের আলোচনা করতে গেলে এত অল্প পরিসরে এটা হয় না। আসলে একটা কথা, খুব সত্য কথা বলেছেন, আমার যেটা মনে হয়েছে যে আসলে তার উপরে গবেষণাটা এত অপ্রতুল, যেটা আমার মনে হয় যে এটা ইতিহাসের প্রতি কিছুটা আপনার কৃপণতা দেখানো, অবিচার করা হয়েছে। আমি যেন অনুরোধ করবো, আমাদের তথ্যমন্ত্রী এখানে উপস্থিত আছেন, তার এখন সুযোগ আছে যে এই বিষয়টা নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পুরো জীবনটা নিয়ে, তার কাজগুলো নিয়ে, তার চিন্তা ভাবনাগুলো নিয়ে একটা গবেষণা, অত্যন্ত মানে ভালো উঁচু মানের গবেষণা হওয়ার প্রয়োজন। এখন পর্যন্ত আমি যতগুলো বই পড়েছি, আমার কাছে একমাত্র আমাদের বিশিষ্ট সাংবাদিক, প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ সাহেব, তার বইটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। এবং এত আপনার গবেষণা লব্ধ একটা বই, গবেষণা করেই তিনি কাজটা করেছেন, যেটা আমাদেরকে কিছুটা আপনার কাজ দেয়। যারা পড়তে চান তারা এটা পাবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার কাছে বিশেষ করে মনে হয় আমি তার সবচেয়ে বড় জিনিসটা কোনটা দেখি, অনেক কাজ করেছেন এই 3.5-4 বছরের মধ্যে। তিনি প্রায় প্রতিটি ক্ষেত্রে, একটা রাষ্ট্রের প্রত্যেকটি ক্ষেত্রে তিনি হাত দিয়েছেন, চেষ্টা করেছেন শুরু করার। কিন্তু কোন বিষয়গুলো সবচেয়ে আমার কাছে মনে হয় যে এগুলো মৌলিক কাজ করেছেন, প্রথমটি আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমি যে একজন বাংলাদেশি, আমি যে সেপারেট, আমার যে আলাদা আইডেন্টিটি আছে, আমি যে পশ্চিম বাংলার বাঙালি নই, আমি এই ভূখণ্ডের একজন নাগরিক, এবং আমার যে আলাদা একটা সত্তা আছে, এটা তিনি এস্টাবলিশ করেছেন তার বাংলাদেশি জাতীয়তাবাদের যে তথ্য, সেই তথ্য দিয়ে। আমার কাছে এই কথা সবচেয়ে বড় কাজ মনে হয় তার। দ্বিতীয় কাজটি হচ্ছে যে তিনি যে কথাটা আমাদের তথ্যমন্ত্রীও বলেছেন, আমাদের হাই শিকদার সাহেব বলেছেন, যে শুধু সেটাই করেনি যে বিশ্বাসটা থাকে। গণতন্ত্র হচ্ছে সবচেয়ে উত্তম, যদিও সেটা একেবারে সবে একমাত্র নয়, কিন্তু এটা একটা উত্তম শাসন ব্যবস্থা, যেটাকে একজন সৈনিক হয়ে তিনি কিন্তু নিয়ে নিয়েছিলেন, এবং ওটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ শুরু করেছিলেন। তিনি, আপনি দেখেন, যখন 75 সালের পরে, আপনার সেই ঘটনার পরে সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু তখন তো বলতে, সমস্ত রাজনৈতিক দল বলতে আওয়ামী লীগ, আপনার মুসলিম লীগ এবং আরো অনেকগুলো দল ছিল, সমস্ত আপনার ছত্র খান, কে কোথায় আছে না, কিন্তু উনি যারা শুরু করলেন যে গণতন্ত্রে বিশ্বাস করে এই ধরনের দলগুলোকে, এই ধরনের মানুষগুলো তিনি এক জায়গায় আনার চেষ্টা করলেন। এবং এটা চেষ্টা করতে কিন্তু আওয়ামী লীগের কাছেও তিনি গেছেন, আওয়ামী লীগকেও ডেকেছেন, বলেছেন যে আসলে আমরা যারা এসছেন, অর্থাৎ তখন বামের দল, মশিউর রহমানের ন্যাপ, আমাদের শাহিদুর রহমান সাহেবের ইউনাইটেড পিপুলস পার্টি, কাজী জাফর সাহেবের, এদেরকে তিনি একখানে করেছেন। একখানে করে প্রথমে ফ্রন্ট তৈরি করেছেন, কঠিন। সেই কারণে তিনি বিএনপিকে তৈরি করতে চেয়েছিলেন একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, যে কথাটা আমি সবসময় বলি। তার ক্যারেক্টারটা কি? লিবারেল ডেমোক্রেসি, উদারপন্থী রাজনৈতিক দল। এটা কোনো রেজিমেন্টের রাজনৈতিক দল নয়, বা কোনো গোষ্ঠীভিত্তিক রাজনৈতিক দল নয় এটা। তৃতীয়ত, তিনি বাংলাদেশের অর্থনীতিকে টেনে উপরে তুলতে চেয়েছিলেন। আপনারা মনে করেন যে 74 সালে একটা দুর্ভিক্ষ হয়ে গেল, ভয়াবহ দুর্ভিক্ষ, এবং অমর্ত্য সেন বললেন যে এটা মানুষ সৃষ্টি একটা দুর্ভিক্ষ, অর্থাৎ আওয়ামী লীগের ব্যর্থতার কারণে হয়েছে,
মানুষ মারা গেছে, আনবিলিভেবল। সেই দুর্ভিক্ষ পীড়িত এবং নিক্সনের ভাষায় একটা আপনার বটমলেস বাস্কেট, সেই দেশটাকে তিনি টেনে উপরে তোলার চেষ্টা করলেন। এই কথাগুলো কিন্তু আমরা সব জায়গায় বলি না সেইভাবে। তার কৃতিত্বটা কিন্তু এই জায়গাগুলোতে। তিনি মানুষের মধ্যে আশার সঞ্চার করলেন, মাইলের পর মাইল হেঁটেছেন এবং মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। আপনার কৃষকের কাছে ঘরের দুর্গেরা গেছেন। আমার একটা কথা মনে আছে, আমি তখন এসএবারি হিসেবে একান্ত সচিব হিসেবে কাজ করছিলাম ওই সময়। তো দিনাজপুরের থেকে শহর থেকে বেরিয়ে আপনি যদি তখন সৈয়দপুরের দিকে যাবেন, দেখবেন যে একটা বড় টেক্সটাইল মিল আছে, দিনাজপুর টেক্সটাইল মিল, খুব বড়, সরকারের করা। তার পাশে ছোট ছোট কতগুলো গ্রাম আছে। তো উনি একবার ওই দিনাজপুর থেকে বেরিয়ে যখন তিনি সৈয়দপুর দিকে যাচ্ছেন, হঠাৎ করে তিনি গাড়ি থামিয়ে দিলেন। তিনি সাধারণত গাড়ি নিজে চালাতেন, অথবা ডেপুটি কমিশনার গাড়ি চালাতে বলতে পাশে বসতেন, আর তিনি যখন গাড়ি চালাতেন ডেপুটি কমিশনারকে পাশে বসাতেন। গাড়ি থামিয়ে দিলেন, কনভয় থেমে গেল। সাহেব বলছে হঠাৎ কি হলো? প্রেসিডেন্ট নিজে নেমে গিয়ে ওই গ্রামের মধ্যে ঢুকলেন, ঢুকে একটা বাসায় চলে গেলেন। এটা আমার দেখা, সেই জন্য বলছি। একটা খুব একেবারেই দরিদ্র নয়, কিন্তু দরিদ্র লোকের বাড়ি। সে গিয়ে ঢুকলেন, ঢুকে তখন ওই বাড়িতে সবাই তো যারা পুরুষ মানুষ তারা কাজে চলে গেছে, মাঠে চলে গেছে। একজন মা, সম্ভবত বৃদ্ধা একজন তিনি ছিলেন, তিনি গিয়ে বৃদ্ধাকে গিয়ে বললেন যে মা আমি একটু পানি খাবো। তো বুড়ি তো প্রথমেই আপনার ঘাবড়ে গেছে যে এত মানুষ, এত পুলিশ, আর্মি, ঘাবড়ে গেছে। তখন একজন বলছে যে উনি দেশের প্রেসিডেন্ট, রাজা। তো তাড়াতাড়ি গিয়ে তার সেই আপনার একটা এনামেলের যে গ্লাস, একটা নষ্ট হয়ে যাওয়া প্রায় গ্লাস, সেই গ্লাসে তিনি একটু পানি এনে প্রেসিডেন্টকে দিলেন। প্রেসিডেন্ট পানিটা নিয়ে খেয়ে তারপর বললেন মা আপনি আমাকে শুধু পানি দিলেন? তো বুড়ি তখন বললেন যে বাবা আমার ঘরে তো আর কিছু নেই এখন। তো বলছে আপনি একটা পেঁপে গাছ লাগাতেন, তাহলে তো আমাকে পেঁপে দিতে পারতেন। একটা পেয়ারা লাগাতে গাছ লাগালে আমাকে পেয়ারা দিতে পারতেন। এটা মায়ের পর থেকে আপনি করবেন। এই যে একটা ঘটনা, এটা এক বিচ্ছিন্ন ঘটনা হলেও এটাই প্রমাণ করে যে মানুষকে তিনি কিভাবে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। আপনি লক্ষ্য করে দেখবেন যে প্রেসিডেন্ট জিয়ার যেদিন জানাজা হলো তার শাহাদাতের পরে, এই জানাজায় লক্ষ লক্ষ মানুষ আপনার এসে আপনার আসলো জানাজায়, এবং সব শান্তভাবে, কোথাও কোনো স্লোগান নেই, কোনো কথা নেই, চোখের পানি পড়ছে। ভাই কেন? কারণটা কি? সাধারণ মানুষ। আমার কাছে মনে হয় একটাই মাত্র কারণ, যে এই মানুষগুলো জিয়া রহমানকে তাদের মনের মধ্যে ধরে নিয়েছিল, দেশের সঙ্গে একাত্ম করে ফেলেছিল। সেই সময় টাইম ম্যাগাজিনে একটা আপনার ফিচার বেরিয়েছিল প্রেসিডেন্ট জিয়া রহমানের আপনার এই শাহাদাতের পরে ঘটনা নিয়ে। তো রিপোর্টার বলছেন, আমার রিপোর্টার নামটা মনে নেই এই মুহূর্তে, যে তিনি যে একটা রিক্সায় চড়েছিলেন, কারণ গাড়ি চলার কোনো সুযোগ ছিল না, রিক্সায় চড়ে সেই রিক্সাটার পেছনে প্রেসিডেন্ট জিয়ার একটা ছবি কালো পোস্টারে লাগানো। তিনি সেই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করছে যে তুমি এটা লাগিয়েছো কেন? বলছে যে এই লোকটা আমাদের প্রেসিডেন্ট। উত্তরে বলেছে একে আমি ভুলতে পারি না আমরা, এবং আমরা এখন চিন্তিত এর পরে বাংলাদেশের কি হবে। অর্থাৎ এখন সাধারণ শ্রমিক, রিক্সা শ্রমিক, সে পর্যন্ত চিন্তিত যে এর পরে বাংলাদেশের কি হবে। জানাজাতে যখন আপনার লালবাগের বড় হুজুর সাহেব তিনি যখন দোয়া পড়ছেন, দোয়া পড়তে গিয়ে তিনি যখন বললেন, দোয়ার মধ্যে যখন বললেন আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো, তখন কিন্তু গোটা জানাজার যে ক্রাউড, লক্ষ লক্ষ মানুষের ক্রাউড ডুকরে কেঁদে উঠেছিল। কারণ একটাই, যে বাংলাদেশের স্বাধীনতার সর্বত্রকে জিয়া রহমানের সঙ্গে তারা একাত্ম করে ফেলেছিল মানুষ। এখানেই তার কৃতিত্ব, এখানেই তার যে কাজ, সেই কাজগুলো যে স্বীকৃতি মানুষের কাছ থেকে তিনি পেয়েছেন। এক কথা বলে শেষ করা যাবে না। তো কোন দিকে নাই আপনার খেলাধুলা, নতুন করি, আপনার চলচ্চিত্র, তারপরে আপনার সঙ্গীত। এই যে আমাদের সৈয়দপুরের মেয়েটা কি নাম, বেবি নাজনীন, তাকে ছোট্ট বাচ্চা তখন একটা অনুষ্ঠানে গিয়ে তিনি গান শুনেছেন, বলছে এই মেয়েটাকে তুলে ভালো, ওটাকে ঢাকায় নিয়ে শিখে ভালো করে দিয়ে ট্রেনিং দিয়ে তাকে ভালো সঙ্গীত শিল্পী করো। আজকে বেবি নাজনীন দেশের আমাদের একজন নাম করা শিল্পী। এইভাবেই তিনি করেছেন। আপনার কৃষিতে আপনারা সবাই জানেন, শুধু খাল খনন না, আপনি এখন যে রিসার্চ ইনস্টিটিউটগুলো দেখবেন, রাইস রিসার্চ ইনস্টিটিউট, এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, সুগার কেন ইনস্টিটিউট,
প্রত্যেকটা গিয়ে দেখবেন যে জিয়া রহমানের একটা ফলক লাগানো আছে। উনি ওখানে গেছেন, উনি ওদের কাজ করেছেন এবং তাদেরকে টাকা দিয়েছেন যতটুকু সম্ভব ওই সময় দিয়ে তিনি কাজ করার চেষ্টা করেছেন। আপনার পৃথিবীতে বাংলাদেশের খুব একটা নাম ছিল না, যাও নাম ছিল ওই যে আপনার বটমলেস বাস্কেট, তিনি তাকে সেই সময়ে ইরান ইরাক যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে তাকে নিয়ে গেল। তিনি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে জাপানের সঙ্গে প্রতিনিধিত্ব করে তিনি নিরাপত্তা কাউন্সিলের মেম্বার হলো বাংলাদেশ। দিস ইজ ইয়ার তার দৃষ্টি, তার দেখা, তার প্রজ্ঞা, তার দূরদৃষ্টি যার রহমানকে অনন্য করে রেখেছে। আমার কাছে প্রতি মুহূর্তে মনে হয় যে এই মানুষটা যে আর 10 বছর বাঁচত তাহলে হয়তো আমরা বাংলাদেশকে সঠিক ট্র্যাকের মধ্যে তুলতে পারতাম। এই যে আপনারা এখন এত রেমিটেন্সের কথা বলেন, হু স্টার্টেড ইট? জিয়াউর রহমান। আপনি গার্মেন্টসের কথা বলেন, কে শুরু করেছে? জিয়াউর রহমান। তো এখন তারপরে ওই যে কথাগুলো কিছুক্ষণ আগে বললেন যে আওয়ামী লীগটাকে বিভিন্নভাবে, কিছু যায় আসে না, তাতে জিয়াউর রহমানের কোনো ক্ষতি হয়নি। জিয়াউর রহমানই আছেন। এই প্রসঙ্গে আমার আপনার অ্যানাটমি অফ কিউবান রেভলিউশনের আপনার বই পড়ছিলাম ক্যাস্ট্রোর আপনার সম্পর্কে। তো ওইখানে আপনার ক্যাস্ট্রো একবার অ্যারেস্ট হয়ে গেল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, and he was convicted for 14 years, 14 বছর জেল হলো। তো কাঠগড়ায় দাঁড়িয়ে ক্যাস্ট্রো বলছেন, condemn me, doesn't matter, history will absolve me, ইতিহাস আমাকে ধারণ করবে। আজকে জিয়াউর রহমানকে সেই একই ভাষায় আমি বলতে চাই যে condemn him doesn't matter, history has already absolved him। এই জিনিসটা মাথায় নিয়ে আমরা যদি সামনের দিকে এগোই, আমরা বলতে আমি বোঝাচ্ছি বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ, আমরা বলতে আমি বোঝাচ্ছি বিএনপি দেশপ্রেমিক নেতা কর্মী সবাইকে, যে আমরা জিয়াউর রহমানকে অনুসরণ করি। সততা আনবিলিভেবল, ওটা অবিশ্বাস্য। কাফি খানের একটা লেখা ইন্টারভিউ আমাদের আবদার ভাই করা, তখন বলে এটা আপনার হিসেবে বেরিয়েছিল আপনার বিচিত্রাতে, পরবর্তীকালে কয়েকদিন আগে এটা প্রথম আলো রিপ্রিন্ট করেছে, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। এই লেখাটা যদি আপনি পড়েন তাহলে দেখবেন কাফি খান তাকে কিভাবে মূল্যায়ন করছেন। হি ওয়াজ দ্য প্রেস সেক্রেটারি অফ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কাফি খানের নাম আপনারা সবাই জানেন, প্রখ্যাত সাংবাদিক। তো ওখানে উনি বলছেন যে জিয়াউর রহমানকে তার সবচেয়ে বড় যে জিনিসটা আপনার মানুষকে, ওই সময়কার মানুষগুলোকে আপনার আকৃষ্ট করেছিল তার সততা। এই যে আপনার বলেন না ছেঁড়া গেঞ্জি আর ছেঁড়া সুটকেস, ট্রু, সত্য ঘটনা এটা, এর মধ্যে কোনো বাড়াবাড়ি ছিল না। আমার এখন মনে আছে যে রহমানের আপনার শাহাদাতের পরে যখন বডি নিয়ে আসলো এখানে, আসার পরে আপনার ওই পুরনো সংসদ ভবনে, যেটা এখন প্রধানমন্ত্রীর কার্যালয়, ওখানেও বডিটাকে রাখা হয়েছিল কফিনের মধ্যে, কফিনে সাধারণ মানুষের দেখার জন্য। প্রথমে গেট বন্ধ ছিল, যেই গেট খুললো মনে হলো যে স্রোত, বন্যার স্রোতের মতো পানি আসতে শুরু করল, মানুষ আসতে শুরু করল। ওইখানে যে বিদেশি ভদ্রলোক দূর থেকে দাঁড়িয়ে তিনি দেখছিলেন কফিকে, আর মানুষ দেখছিলেন। আমরা কয়েকজন বন্ধু বান্ধব আমরা সেই সময় ছিলাম, আমরা যেহেতু সরকারি কাজ করতাম সেই সময়, আমরা তাকে জিজ্ঞেস করলাম যে তুমি তো বিদেশি, তুমি এই প্রেসিডেন্টের কফিনের পাশে এভাবে দাঁড়িয়ে আছো কেন? সে বলছে, দেখো আমি ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করি, আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় কাজ করি, বিশেষ করে আমি এশিয়ার দেশগুলোতে কাজ করেছি, আমি এইরকম একজন সৎ প্রেসিডেন্ট আমি দেখিনি। দিস ওয়াজ জিয়াউর রহমান। সুতরাং আমরা যতই তার সম্পর্কে গবেষণা করব, যতই তার সম্পর্কে আমাদের পরবর্তী প্রজন্মকে জানাবো, পরবর্তী প্রজন্মকে জানানো হয়েছে জিয়াউর রহমান হচ্ছে কিলার। আপনারা দেখেছেন কিলার বইগুলো, আমেরিকা আমলে, সরকার আমলে বইয়ের মধ্যে ছিল, কি বলছে কিলার, হি কিলড শেখ মুজিব। একটা মিথ্যা তথ্য উৎপাদন করে তারা এই সমস্ত বলার চেষ্টা করেছিল। এই জিনিসগুলোকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে জানানো দরকার। সেখানে জিয়াউর রহমানকে গবেষণা করে তার মূল জিনিসগুলো সামনে আসা দরকার। মিডিয়ার সঙ্গে সম্পর্কটা আমার চেয়ে আপনারা ভালো বলেছেন, আপনারা অনেক ভালো বলেছেন। উনার একটা গুণ ছিল, বড় গুণ ছিল একটা, উনি রাতে সবাইকে ডেকে নিতেন, যাদের যাদের সঙ্গে কথা বলেন এক এক রাতে এক একদিন তাকে ডাকতেন। সেটা 12টা 1টা 2টা পর্যন্ত তিনি কথা বলতেন, মানুষের বোর হয়ে যেত। তিনি দেশের প্রখ্যাত সাংবাদিক, প্রখ্যাত বিজ্ঞানী, প্রখ্যাত ব্যবসায়ী, তাদেরকে রাতে ডেকে তাদের সঙ্গে কথা বলতেন। অ্যান্ড হি ইউজড টু লার্ন। আমার একটা অভিজ্ঞতা যেটা বলে আমি শেষ করবো, লম্বা হয়ে যাচ্ছে।
বলতে থামা যায় না তো প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব বলতে গেলে। আমি আপনার তখন ইউনেস্কো ন্যাশনাল কমিশনে কাজ করতাম ঠিক ওই সময়। তো তখন জিয়া রহমান সাহেব তখন উনি আপনার চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, আপনার আমাদের কাজী জাফর সাহেব তখন আপনার শিক্ষামন্ত্রী, এবং মুজিবুর হক সাহেব শিক্ষা সচিব। ওনারা এডুকেশন কমিশন করেছিলেন। ওই কমিশনের সব জাতীয় লোকেরাই ছিল আপনার, যত উচ্চ তখনকার দিনে সবাই বড় শিক্ষাবিদরা ছিলেন, রাজনীতিবিদরা ছিলেন। এমনকি হাজি মোহাম্মদ দানেশ ওইটার মেম্বার ছিলেন। হ্যাঁ, পরে আপনার ওটা অধিবেশনগুলো হতো আপনার ওই এখনকার যেটা আপনার প্রধানমন্ত্রীর কার্যালয় সংসদ ভবন, সেখানে হতো। তো ওখানে যখন অধিবেশনটা চলতো, তো আমরা কয়েকদিন সিলেক্টেড হয়েছিলাম আপনার টু অ্যাক্ট অ্যাজ রিপোর্টিয়ার্স ইউনেস্কো ন্যাশনাল কমিশন থেকে। আমরা কাজ করতাম, সব লিখতাম। তো জিয়া রহমান সাহেবকে এসে দেখতাম, উনি এসে বসতেন, টুপিটা রাখতেন, দেখে একটা নোট বই বার করে নোট নিতেন। যে যা বলছে শুধু নোট নিতেন, কথা বলতেন না। এমনকি শেষের দিন, অর্থাৎ প্রায় 15 দিন সে ডেলিভারিগুলো হয়েছে, শেষের দিনে তিনি কথা বললেন। এই সময় তিনি আবার ছাত্র নেতাদেরকেও ডেকেছেন। সেই সময় মাহবুব রহমান মান্না তখন আপনার ডাক্তার ভিপি, তাকেও ডেকেছেন, তার সঙ্গে কথা বলছেন, অন্যান্য দলগুলোকে ডেকে ডেকে তিনি কথা বলেছেন। এই যে সব আগে জানা, জেনে তারপরে সেগুলোকে আপনার নিজের চিন্তা ভাবনা করে তার মানুষের সামনে নিয়ে আসা, এটা ছিল যে আমার কৃতিত্ব। এই যে হিজবুল বাহার সম্পর্কে অনেক অনেক কথা বলেন। উদ্দেশ্যটা কি ছিল? যে দেশের সবচেয়ে ভালো ছাত্রছাত্রীদেরকে তিনি জাহাজে উঠিয়েছেন, উঠিয়ে তাদেরকে বাংলাদেশ দেখানোর জন্য এবং বঙ্গোপসাগর দেখানোর জন্য তিনি নিয়ে গেছেন। এবং সেখানে সমস্ত বিশিষ্ট আপনার অধ্যাপক যারা আপনার ছিলেন, রিসার্চার, তাদেরকে নিয়ে গেছেন, যে তাদেরকে জানাও যে এটার মধ্যে কি আছে, সমুদ্রে কি আছে, এখানে আমাদের ভবিষ্যৎ কি আছে, দেশ সম্পর্কে তাদেরকে জানা। এই যে চিন্তাগুলো, এই যে আপনার ভাবনাগুলো, যেটা সত্যিকার অর্থে একজন মহানায়ক, শুধু রাষ্ট্রনায়ক নয়, আমি বলি একজন মহানায়ক, ক্ষণজন্মা পুরুষ, তার পক্ষে এটা সম্ভব হয়েছে। তাই আমি শেষ করছি এই কথা বলে, আমি যে কথাগুলো বলেছেন এখানে, যে এখন একটা সুযোগ এসছে আবার জিয়া রহমানকে অনুসরণ করার সুযোগ এসছে, আপনাদের প্রেস ক্লাবের আরো উন্নয়ন ঘটানোর জন্য। আমরা খুব কষ্ট পাই, ফ্র্যাঙ্কলি বলি, যেমন আপনাদের যে অডিটোরিয়াম বলেন, মিলনায়তন বলেন, ওখানে অবস্থা খুব খারাপ। ওখানে আপনার কাজ কোনো অনুষ্ঠান করা যায় না। এখন একবার প্রধানমন্ত্রীকে নিয়ে আসেন, আমি তো প্রধানমন্ত্রীর মধ্যে তার ছায়া দেখতে পাই, তার প্রতিচ্ছবি দেখতে পাই। উনিও কিন্তু একইভাবে কাজ করছেন, দিন রাত কাজ করার চেষ্টা করছেন। এটাকে কাজে আপনারা তাকে বলেন, নিমন্ত্রণ করেন, নিয়ে আসেন, এবং তার কাছে যে আপনাদের অডিটোরিয়ামটা এটা আরো ভালোভাবে নতুন করে আপনার করা যায়। সেই সঙ্গে মিডিয়ার যে সমস্যাগুলো আছে সেগুলো সম্পর্কে তাকে বলেন। মিডিয়ার সমস্যাটা এখন বিশাল, আমি অত কিছু বলতে চাই না। সবচেয়ে বড় সমস্যা মিডিয়া, তো মিডিয়া নাই এখন, একটা বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে। যে কথাটা বলছিলেন চাটুকারিতা কাকে বলে এখন মিডিয়াতেই দেখা যায়। কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। We have seen it in the last regime, কিভাবে চাটুকারিতা হয়েছে। আমি আশা করবো যে এখন আপনারা সেখান থেকে বেরিয়ে এসছেন, লড়াই করেছেন, যুদ্ধ করেছেন এর বিরুদ্ধে। নিঃসন্দেহে আপনারা ভালোভাবে কাজে লাগান। আমরা আপনাদের সঙ্গে আছি, আগেও ছিলাম, এখনো আছি। রাস্তায় যেমন একসাথে মিছিল করেছি, এখনো দরকার হলে প্রয়োজনে আমরা এই ব্যাপারে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবো। আপনাদের সকলকে ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমাদের কথা বলার সুযোগ দেবেন। ধন্যবাদ।